করলা এমন একটা সবজি অনেকেই খেতে চায় না। যারা করলা পছন্দ করো না, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকে আমি এমনভাবে করলা দিয়ে রুই মাছ রান্না করব, যা ছোট বড় সবাই পছন্দ করবে। যারা কখনো করলা খায় না তারাও খাবে। একদম তিতা ভাব থাকবে না। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে আমি নিয়ে নিয়েছি করলা, আলু এবং রুই মাছ। আমি দেখুন কিভাবে করলাগুলো কেটে নিয়েছি, এভাবে গোল গোল করে, আর আলুগুলো সেম ভাবে কেটে নিয়েছি। তো আমি আজকে একটু ভিন্ন স্টাইলে অন্যরকম ভাবে রান্না করব। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, একটু স্কিপ করবেন না। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন, দেখবেন আপনাদের রান্নাটাও হবে অতুলনীয়। বাসার সবাই একদম চেটেপুটে খাবে এভাবে রান্না করে দিলে। তো আমি খুবই অল্প উপকরণে রান্না করব, দেখতেই পারবেন কিভাবে ধাপে ধাপে। তো সবার আগে আমি এখানে মাছগুলো ম্যারিনেট করে নেব। মাছগুলোকে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব। তো আপনারা চাইলে এই মাছে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, শুধু লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো সবার আগে কিন্তু মাছটাকে ভেজে নেবেন, আর মাছটা কিন্তু আপনারা বাড়িয়েও নিতে পারেন আপনাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী। তো যারা ভিডিওটি শুরু করছেন, এখন একটা লাইক দিন প্লিজ। লাইক দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করবেন। এই ছোট্ট একটা লাইকে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো মাছটা আমার মাখানো হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে সে পর্যায়ে আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দেব। মাছগুলো আমি খুব সুন্দর করে এক পিঠ ওপিঠ করে ভেজে নেব, তবে খুব কড়া ভাজা দিবেন না। আর যারা কড়া ভাজা পছন্দ করেন তারা দিতে পারেন, তবে কড়া মাছ ভাজা রান্না করলে মাছটা কেমন জানি হয়ে যায়। আর হালকা এভাবে একটু ভেজে নিলে সেটা আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো হয়। আবার একেবারেও হালকা না, দেখুন আমি যেভাবে এক পিঠ একটু হালকা লালচে হয়ে গেছে, তারপরে আবার উল্টে দিলাম। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে তুলে নেব। তো মাছগুলোকে তুলে নিয়ে তারপর আমি যে তেলটা থাকবে এই তেলের ভিতরেই কিন্তু আমি করলাটাকে ভেজে নেব। বললাম না, আমি কিন্তু কোনো রকম লবণ মাখাই নেই, কিচ্ছু করি নেই, শুধু করলাটাকে আমি ভেজে নেব। আপনাদের লবণ মাখার কোনো দরকার নেই। আমরা করলা ভাজি করলে কিন্তু লবণ মেখে তারপর চিপড়ে পানি ফেলে তারপরে কিন্তু করলাটা ভাজি করি। ওইভাবে কিন্তু করলার যে ভিটামিনটা ওটা চলে যায়। আর এভাবে যদি একটু ভেজে নেন। আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, খুব কড়া করে কিন্তু ভাজবেন না। কড়া করে ভাজলে কিন্তু করলার স্বাদটা আপনারা পাবেন না। দেখুন আমি কিভাবে ভাজছি, ঠিক এভাবে যখন দেখবেন যে আপনার করলার হালকা লালচে লালচে হয়ে আসছে, তখন আপনি করলাগুলোকে তুলে নেবেন। এর থেকে বেশি ভাজলে কিন্তু আমার মনে হয় না করলার আসল স্বাদটা আপনারা পাবেন। তো করলাগুলোকে তোলা হয়ে গেছে। যেহেতু করলা এবং আলুটা আমাদের সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি আলুগুলোকে এই একই তেলে ভেজে নেব। আপনারা কিন্তু এভাবে একটু ভেজে রান্না করতে পারেন। এটা ভাজলে আপনি কি বলবো আমি, আপনার বাড়ির সবাই একদম চমকে যাবে এই রেসিপিটা যদি আপনি একবার তৈরি করে দেন। তো আলুগুলোকে এভাবে দিয়ে তারপর আমি খুব সুন্দর করে আলুগুলোকে আমি একটু লালচে লালচে করে ভাজবো। দেখুন আমার আলুগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এখন আমি আলুগুলোকে তুলে নেব। যেহেতু আমি আলু এবং করলা দুটোই ভেজে নিয়েছি, তার জন্য আমি এখানে খুব একটা বেশি তেল দিব না। কারণ এগুলো ভাজার জন্য এগুলোকে তেল গেছে, এই তেলটাকে তখন ছেড়ে দিবে রান্নার সময়। যেই তেলটা আছে আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজটাকে ব্লেন্ডার করে দিতে পারেন, তবে আমি এখানে কুচানো পেঁয়াজই দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আপনারা যতটুকু পছন্দ করেন বাড়িয়ে কমে দিতে পারেন। তো পেঁয়াজটা দিয়ে আমি যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। চাইলে আপনারা স্কিপও করতে পারেন, অনেকেই মাছে আদা খায় না, তবে আমি খাই। তারপর আমি এখানে দিলাম লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, দরকার হয় পরে টেস্ট করবেন, একবারে বেশি লবণ দিতে যাবেন না আপনি। আমি এখানে 1 চামচের কম লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমার এই মরিচের গুঁড়াটা একটু ঝাল কম আছে, লাল দেখতেও কালারটাও সুন্দর হয়। তো মরিচের গুঁড়াটা দিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম, যাতে মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। তো পানি দেওয়ার পর এখানে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। সবার আগে এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি এখানে সবকিছু হাফ চামচ করে ব্যবহার করছি। জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ এবং হলুদের গুঁড়া আমি এখানে 1 চামচ পুরা ব্যবহার করব না। 1 চামচের একটু কম দেব, কারণ আপনি যতটুকু রান্না করবেন, যদি বেশি তরকারি রান্না করেন তাহলে একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম দেন তাহলে আরেকটু আপনার তরকারির উপর নির্ভর করবে কতটুকু দিবেন। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি দিব টমেটো। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম।
চাইলে আপনাদের কাছে টমেটো না থাকলে স্কিপও করতে পারেন, তবে টমেটো দিলে কালারটা আরও সুন্দর আসে। আর আলুর তরকারিটা যেহেতু টমেটো দিলে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এই মশলাগুলো কষিয়ে নেব। দেখুন আমার মশলা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আগে সেই আলুগুলো দিয়ে দেবো, যেহেতু আলুগুলো একটু শক্ত তাই আলুটা আগে দেবো। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে। আলুটা আমার আর আরেকটা জিনিস, আমাদের এই সবজিগুলো কিন্তু ভাজার কারণে কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। একদমই প্রায় সেদ্ধই হয়ে গেছে বলতে পারেন। এরপর আমি করলাগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই তরকারিতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকারির যে আসল স্বাদটা সেটা আপনারা পাবেন না। আমি ঢাকনা দিয়ে এখন 2-3 মিনিটের জন্য একটু কষাই নেব। যদিও বেশি কষানোর প্রয়োজন নেই, মশলা কষানো এগুলো ভাজা হয়ে গেছে 2-3 মিনিট পর। তারপর দেখুন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর আমি এই ফাঁকে পানি গরম করে নিয়েছিলাম, তো পানিটা এখানে আমি গরম পানি ব্যবহার করলাম। অবশ্যই কিন্তু গরম পানি দিবেন, গরম পানি না দিলে কিন্তু আপনার তরকারির আসল স্বাদটা আপনারা পাবেন না। তো আমি এখানে খুব একটা ঝোল এখানে দেবো না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যতটুকু আমার লাগবে ততটুকু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেবো। একটু ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দেবো, কারণ সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গরম পানি ব্যবহার করছি, এখানে আর বেশি ফোটানোরও প্রয়োজন নাই। তো আমি মাছগুলো সবগুলো মাছ এখানে এক এক করে দিয়ে দেবো, দিয়ে তারপর একটু হালকা হালকা ভাবে একটু ভিতরে ঢুকিয়ে দেবো ঝোলের ভিতরে, যাতে মাছটার ভিতরে ঝোলটা ঢুকে যায়, তাহলে সবকিছু এক হয়ে যায়। এরপর আমি কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেবো। আর আমার কাছে কিন্তু এখন ধনিয়া পাতা ছিল না, সেজন্য আমি ধনিয়া পাতা দিইনি। ধনিয়া পাতার পরিবর্তে আমি লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। তারপর দেখুন আমি একটু ঝাঁকিয়ে নিলাম, একদম রান্নাটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতে দেখুন মাশাআল্লাহ দারুণ কালারটা হয়েছে, আর খেতে যে এত টেস্ট হয়েছিল আপনাদের কি বলবো। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আমি এখন আর পরিবেশন করে দেখালাম না আপনাদের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এরকম ভাবে কে কে রান্না করে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন। বিশ্বাস করুন, আপনি যদি একবার এভাবে তৈরি করে আপনার পরিবারকে দেন, আপনার পরিবার আপনাকে দ্বিতীয়বার রান্না করবে, বলবে আমি এত স্বাদ হয় আমি কল্পনাও করতে পারিনি। আমার হাজবেন্ড খেয়ে অনেক মজা হয়েছে বলছে, আর আমিও অনেক মজা করে খাইছি। তো আজকের ভিডিওটা আর বড় করব না, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সবার ভালোবাসা আমি ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। যারা এই ভিডিওটি ফেসবুকে দেখেন অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নেব, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।